organic stereoisomerism, conformational isomerism and geometrical isomerism শেষ করার পর আমরা এখন শিখছি অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজমের উপর আমরা একটা ক্লাস করেছি, যেখানে আমরা অ্যাসিমেট্রিক অ্যান্ড ডিসিমেট্রিক মলিকিউল, অপটিক্যাল অ্যাক্টিভিটি, এনানসিওমেরিজম, রেসিমিক মিক্সচার অ্যান্ড ডেক্সট্রোরোটারি অ্যান্ড লিভোরোটারি আইসোমারের বিষয়ে জেনেছি। আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে আগের দিনের ক্লাস যেখানে শেষ হয়েছিল, অর্থাৎ অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি তার রিক্যাপিচুলেশন দিয়ে। আমরা দেখেছিলাম নেসেসারি কন্ডিশন টু শো অপটিক্যাল অ্যাক্টিভিটি ওয়াজ কাইরালিটি, অর্থাৎ অ্যাসিমেট্রিক অ্যান্ড ডিসিমেট্রিক মলিকিউলস যারা কাইরাল হয়, অর্থাৎ মলিকিউল অ্যান্ড ইটস মিরার ইমেজ নন সুপার ইম্পোজেবল হয়, সেই সব মলিকুলের ক্ষেত্রে অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখা যায়। এটা ছিল নেসেসারি কন্ডিশন, কিন্তু সাফিসিয়েন্ট কন্ডিশন এটা ছিল না। কারণ কিছু কাইরাল সাবস্ট্যান্স আছে যাদের কনফিগারেশন স্টেবল নয়, অর্থাৎ তাদের একটা ইনানসিওমার আরেকটা ইনানসিওমারে কনভার্ট হতে থাকে। তাই কোনো ইনানসিওমারকে পিওর স্টেটে পাওয়া যায় না। যখনই আমরা একটা পিওর ইনানসিওমার নিই, সে নিজে নিজেই অন্য ইনানসিওমারটায় কনভার্ট হতে থাকে। মিক্সচারটা একটা রেসিমিক মিক্সচারে কনভার্ট হয়, আর আমরা জানি রেসিমিক মিক্সচার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। আরও একটা কারণ ছিল, কিছু মলিকিউল অপটিক্যাল রোটেশন শো করে, কিন্তু সেই রোটেশনের ভ্যালু ভেরি ভেরি স্মল। পোলারিমিটার দিয়ে সেই রোটেশনের অ্যাঙ্গেলকে ডিটেক্ট করাই পসিবল হয় না। সেক্ষেত্রে আমরা মলিকিউলগুলোকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভই ধরি। তাই ফাইনালি আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন হিসাবে যা পেয়েছিলাম সেটা ছিল মলিকিউল মাস্ট বি কাইরাল, কনফিগারেশনালি স্টেবল অ্যান্ড শুড হ্যাভ মেজারেবল অ্যামাউন্ট অফ অপটিক্যাল অ্যাক্টিভিটি। মলিকিউলটিকে কাইরাল হতে হবে, তার কনফিগারেশনগুলি অর্থাৎ প্রত্যেকটি ইনানসিওমার স্টেবল হতে হবে, অ্যান্ড তার যে অপটিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ অপটিক্যাল রোটেশনের অ্যাঙ্গেল সেটা মেজারেবল হতে হবে, পরিমাপযোগ্য হতে হবে। এখান থেকে তাহলে আমরা একটা কোশ্চেন তৈরি করতে পারি, এ কম্পাউন্ড ইজ ফাউন্ড টু বি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, প্রেডিক্ট দ্য নেচার অফ দ্য কম্পাউন্ড। একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে, তোমাকে বলা হয়েছে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাহলে এর বিষয়ে তুমি কি বলবে? আমরা প্রথমেই বলবো মলিকিউলটা অ্যাকাইরাল হতে পারে। যেহেতু সে অ্যাকাইরাল মলিকিউল, তাই অপটিক্যাল অ্যাক্টিভিটি দেখায় না। আর বলতে পারি মলিকিউলটা কাইরাল হতে পারে, কিন্তু তার কনফিগারেশন স্টেবল নয়, অর্থাৎ একটা ইনানসিওমার আরেকটা ইনানসিওমারে কনভার্ট হতে থাকে, যে কারণে রেসিমিক মিক্সচার ফর্ম হয়, তাই তাকে আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখছি। আরও হতে পারে মলিকিউলগুলি কাইরাল, কিন্তু তার অপটিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ অপটিক্যাল রোটেশনের ভ্যালু ভেরি ভেরি স্মল, যে কারণে পোলারিমিটার যন্ত্রে সেই অপটিক্যাল রোটেশনের অ্যাঙ্গেল মেজারই করা সম্ভব হয় না। আরও একটা অবস্থা হতে পারে যে মলিকিউলটা অলরেডি তার দুটো ইনানসিওমারের ইকুইমোলার মিক্সচার, যে কারণে অলরেডি সে রেসিমিক মিক্সচার, তাই তাকে আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখছি। তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটির আমরা যে সাফিসিয়েন্ট কন্ডিশন দেখেছিলাম, সেই কন্ডিশন থেকেই এই প্রশ্নটা জন্ম নিয়েছিল যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখলেই কি আমরা বলবো শুধুমাত্র কম্পাউন্ডটা অ্যাকাইরাল? না, শুধু অ্যাকাইরাল হতে পারে তা নয়, আমরা এখানে চারটে অবস্থা পেলাম। সে অ্যাকাইরাল হতে পারে, সে কাইরাল হতে পারে কিন্তু কনফিগারেশনালি হয়তো স্টেবল নয়, সে কাইরাল হতে পারে কিন্তু তার অপটিক্যাল রোটেশনের অ্যাঙ্গেলের ভ্যালু ভেরি ভেরি স্মল, আবার তার যে দুটো ইনানসিওমার হয়তো তারা 50-50 রেশিওতে অর্থাৎ ইকুইমোলার মিক্সচারে প্রেজেন্ট আছে, যে কারণে আমরা তাকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ দেখছি। আমাদের নেক্সট কোয়েশ্চেন, দ্য ফলোয়িং কনফর্মার অফ বিউটেন ইজ কাইরাল, দেন হোয়াই ইজ বিউটেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ? আমরা তাহলে একটুখানি কনফরমেশনের বিষয়টা মনে করে নিই। যদিও কনফিগারেশনাল আইসোমারিজম অ্যান্ড নিউম্যান প্রজেকশন ফর্মুলা
এই দুই জায়গায় আমরা কনফরমেশনদেরকে খুব ভালোভাবেই চিনেছি অ্যান্ড বিউটেনের সমস্ত ধরনের কনফরমেশনকেও দেখেছি। বিউটেনের ফর্মুলা CH3 CH2 CH2 CH3, কার্বন 1 2 3 4। C2 C3 বন্ড বরাবর আমরা যদি ভিউ করি অ্যান্ড বিউটেনের C2 C3 বন্ড বরাবর ভিউ করার দরুন যে কনফরমেশনগুলো তৈরি হয় সেগুলোকে ড্র করি, তাহলে দেখো C2কে আমরা দেখতে পাচ্ছি C2র সঙ্গে আছে দুটি H, একটা মিথাইল। C2র কারণে আমরা C3কে দেখতে পাচ্ছি না। C3 C2 এর ঠিক পিছনে আছে। C3র সঙ্গে যে তিনটে গ্রুপ তাদেরকে আমরা এইভাবে প্লেস করছি, সেই তিনটির মধ্যে দুটি হাইড্রোজেন, একটা মিথাইল। এই কনফরমেশনটাই আমাদেরকে কোশ্চেনে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই কনফরমেশনটি কাইরাল, কারণ এখানে কোনো ধরনের এসএন অ্যাক্সিস অর্থাৎ অল্টারনেটিং অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট নেই। তাহলে আমরা বিউটেনকে অ্যাকাইরাল কেন বলি? আমরা জানি সিঙ্গল বন্ডে রোটেশন পসিবল হয়। সিগমা বন্ডে রোটেশন পসিবল হওয়ায় কনফরমেশনগুলি সব সময় একটা আরেকটাতে কনভার্ট হতে থাকে। অর্থাৎ আমরা যদি এই সামনের কার্বনকে অর্থাৎ C2কে ফিক্স রেখে C3কে ধরে ঘোরাই, C2 C3 বন্ড বরাবর রোটেশন নিই অ্যান্ড এই ডিরেকশনে 120 ডিগ্রি রোটেট করি, তাহলে আমরা এই কনফরমেশনটি পাব। C2র প্রত্যেকটি সাবস্টিটিউয়েন্ট যে যেখানে ছিল তাকে আমরা সেখানেই ড্র করলাম, কারণ আমরা C2কে ফিক্স রেখেছি। পিছনের কার্বন অর্থাৎ C3 120 ডিগ্রি যদি রোটেট করে, তাহলে প্রত্যেক সাবস্টিটিউয়েন্ট এক এক ঘর সরে যাবে। অর্থাৎ CH3 আসবে এখানে, এই H এখানে আসবে অ্যান্ড এই H এখানে চলে যাবে। এই দুটি কনফরমেশন দেখো ইচ আদারের মিরার ইমেজ। আমরা যদি একটা মিরার প্লেস করি তাহলে এরা দুজন ইচ আদারের মিরার ইমেজ। তাই আমরা বলবো যে C2 C3 বন্ড বরাবর যে রোটেশন, যেটা পসিবল এই কারণেই কারণ এটা সিগমা বন্ড, সেই রোটেশনের জন্য আমরা যে কনফরমেশনটাকে কোশ্চেনে দেখছি সেই কনফরমেশন বন্ড রোটেট করে তার ইনানসিওমারিক যে আরেকটা কনফরমেশন সেইটাতে কনভার্ট হতে পারবে। অর্থাৎ কনফরমেশনগুলির মধ্যে ইন্টার কনভার্সন চলতে থাকবে, যে কারণে এই কনফরমেশন প্লেন পোলারাইজড লাইটের যে ভাইব্রেশনের প্লেন তাকে যদি রাইটে রোটেট করে, তাহলে এই কনফরমেশন অবশ্যই লেফটে রোটেট করবে অ্যান্ড সেম অ্যাঙ্গেলে রোটেট করবে। অর্থাৎ এই অপটিক্যাল রোটেশনটা ক্যান্সেল আউট হয়ে যাবে এই দুটি ইনানসিওমেরিক কনফরমেশন দিয়ে। সেই কারণেই তো কনফরমেশনগুলিকে আমরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলি, কারণ এই কনফরমেশনগুলিতে বন্ড রোটেশনের এনার্জি ব্যারিয়ার খুবই অল্প, খুব কম এনার্জিতেই বন্ড রোটেশন পসিবল হয়। কনফরমেশনগুলো একটা আরেকটাতে কনভার্ট হতে থাকে। শুধুমাত্র এই দুটির মধ্যেই ইন্টার কনভার্সন হয় তা তো নয়, সঙ্গে প্রত্যেকটি কনফরমেশনই তৈরি হতে থাকে। অর্থাৎ ফুললি ইক্লিপসড, পার্সিয়ালি ইক্লিপসড, অ্যান্টি স্ট্যাগার্ড, এখানে যেমন দেখছি গজ স্ট্যাগার্ড, এই কনফরমেশনগুলি সবাই ইচ আদারের মধ্যে ইন্টার কনভার্ট হতে থাকে। এটা যে কোনো ধরনের কনফরমেশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। সে কারণে আমরা কনফর্মারদেরকে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলি। আর তার জন্যই তো স্টিরিও আইসোমারিজমের আমরা প্রথমেই দুটো ভাগ করেছিলাম, একটা কনফরমেশনাল, একটা কনফিগারেশনাল। কনফিগারেশনাল আন্ডারে অপটিক্যাল আইসোমারিজম আসে। যদি কনফর্মাররা অপটিক্যালি অ্যাক্টিভ হতো তাহলে তো কনফরমেশনাল আইসোমারিজমটাকেই আমরা অপটিক্যাল আইসোমারিজম বলতাম। তাহলে আমরা আমাদের কোশ্চেনের আনসার পেয়ে গেছি। আমরা একবার দেখে নিই আমরা এখানে কি দেখছি। এখানে যথারীতি কোশ্চেনে যে কনফরমেশনটা দেওয়া আছে সেটিকে ড্র করে একটা মিরার কল্পনা করে নিয়ে তার মিরার ইমেজটি ড্র করা হয়েছে। বলা হয়েছে টু এনানসিওমারিক গজ কনফরমেশনস অফ বিউটেন বোথ রিমেন simultaneously, hence it may be considered as an equimolar mixture of these two conformations, so the mixture will behave as optically inactive.
তাহলে কোশ্চেনটাকে আমরা শুধুমাত্র বিউটেনের কনফরমেশনের মধ্যেই লিমিটেড রাখবো না, কোশ্চেনটাকে আমরা একটা জেনারেলাইজড কোশ্চেন ধরতে পারি যে কনফরমেশনগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কেন হয়। আমরা তাহলে কারণ কি বলবো, যেহেতু সিগমা বন্ডে রোটেশন পসিবল অ্যান্ড এই বন্ড রোটেশনের এনার্জি ব্যারিয়ার ভেরি লো, তাই কনফরমেশনগুলি সবসময় একটি আরেকটিতে কনভার্ট হতে থাকে। তাই আমরা যে পার্টিকুলার কনফরমেশনটাকে কাইরাল দেখছি সে নিজে নিজেই তার মিরর ইমেজে কনভার্ট হয় বন্ড রোটেশনের মধ্যে দিয়ে, অর্থাৎ দুটো কনফরমেশনই প্রেজেন্ট থাকে, অর্থাৎ সেটা একটা ইকুইমোলার মিক্সচার হিসাবে বিহেভ করে অ্যান্ড অপটিক্যাল অ্যাক্টিভিটি শো করে না। একইভাবে আমাদেরকে কোশ্চেন করা হতে পারে যে অ্যালকিনগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয় কেন। আমরা জানি কোনো অ্যালকিন, আমরা একটা অ্যালকিন ধরে নিচ্ছি, দিস অ্যালকিন, এমনভাবে আমরা অ্যালকিনটা ড্র করলাম যাতে সমস্ত ভ্যালেন্সিগুলোতে ডিফারেন্ট সাবস্টিটুয়েন্ট প্রেজেন্ট থাকে। যে কোনো অ্যালকিনকে সবসময় তার মলিকুলার প্লেনেই দু টুকরো করা সম্ভব হয়, অর্থাৎ তার মলিকুলার প্লেন বরাবর আমরা একটা প্লেন অফ সিমেট্রি পাস করতে পারি। যেমন ধরো আমাদের এই অ্যালকিনটা, যেহেতু অ্যালকিন প্ল্যানার, আমরা যদি তার যে মলিকুলার প্লেন অর্থাৎ যে প্লেনে এই সমস্ত অ্যাটম আছে সেই প্লেন বরাবরই ওকে দু টুকরো করি, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট দুটো টুকরো পেয়ে যাই। তাই এই মলিকুলার প্লেন বরাবরই আমরা একটা প্লেন অফ সিমেট্রি পাস করাতে পারি যে কোনো অ্যালকিনে। তাই অ্যালকিনগুলি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, অর্থাৎ তারা সিমেট্রিক হয় ডিউ টু দ্যাট প্লেন অফ সিমেট্রি পাসিং থ্রু দ্য মলিকুলার প্লেন। তাহলে কনফরমেশনরা বন্ড রোটেশনের পসিবিলিটির জন্য অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অ্যান্ড অ্যালকিনগুলো তার মলিকুলার প্লেন বরাবর যেহেতু একটা প্লেন অফ সিমেট্রি পাস করানো যায় সে কারণে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। জিওমেট্রিক্যাল আইসোমারগুলি কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়, সেই কোশ্চেনের জায়গা থেকেই এবার নতুন একটা কোশ্চেন তৈরি হতে পারে যে অপটিক্যাল আইসোমারগুলি জিওমেট্রিক্যাল আইসোমারিজম কেন শো করে না। এর আনসার খুবই সিম্পল। অপটিক্যাল আইসোমারিজম দেখায় টেট্রাহেড্রাল কার্বন, অর্থাৎ সেখানে প্রত্যেকটি সাবস্টিটুয়েন্টের মধ্যে যে বন্ড অ্যাঙ্গেল থাকে সেটা 109 ডিগ্রি 28 মিনিট যদি আমরা আইডিয়াল অ্যাঙ্গেল ধরে নিই। তাই এখানে প্রত্যেক সাবস্টিটুয়েন্টের সাথে 109 ডিগ্রি 28 মিনিটে থাকে, সব বন্ড অ্যাঙ্গেলগুলোই ইকুয়াল। যেমন ধরো এখানে এই যে রেড কালারের সাবস্টিটুয়েন্ট তার সাথে হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড ব্লু প্রত্যেকটি সাবস্টিটুয়েন্টেরই অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। একইভাবে এই ব্লু সাবস্টিটুয়েন্টেরও বাকি অন্য সাবস্টিটুয়েন্টগুলির সঙ্গে অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। এই অবস্থায় যেহেতু সব সাবস্টিটুয়েন্টের সঙ্গে ইকুই ডিস্ট্যান্ট, তাই এখানে জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কোনো পসিবিলিটি অ্যারাইজ করে না। এবার আমরা আসব অপটিক্যাল আইসোমারগুলিকে আমরা আইডেন্টিফাই করব কি করে। কোনো একটি কম্পাউন্ডের যে দুটি অপটিক্যাল আইসোমার, যেহেতু তারা স্টিরিও আইসোমার অর্থাৎ বন্ডিং সিকোয়েন্সটা সেম, তাই তাদের আইইউপিএসি নেমিংটাও সেম, যেমনটা আমরা কনফর্মারগুলোতে দেখেছি বা জিওমেট্রিক্যাল আইসোমারিজমেও দেখেছি। তাই এই দুটি ইনানসিওমারকে অর্থাৎ অপটিক্যাল আইসোমারগুলিকে আলাদাভাবে কি করে চিনব, তার জন্য আমাদেরকে কোনো সিম্বল অ্যাড করতে হয় প্রেফিক্স হিসাবে, যার সাহায্যে আমরা আইসোমার দুটিকে আইডেন্টিফাই করতে পারি বা ডিস্টিংগুইশ করতে পারি। তার জন্য আমরা এখন শিখতে চলেছি ডিএল নোমেনক্লেচার সিস্টেম অফ অপটিক্যাল আইসোমার্স। এই ডিএল নোমেনক্লেচার সিস্টেমটা একটু পুরনো নোমেনক্লেচার সিস্টেম, তাই এর বেশ কিছু লিমিটেশনস আছে। সে কারণে এই নোমেনক্লেচার সিস্টেমটিকে ড্রপ করে পরে আরএস নোমেনক্লেচার সিস্টেম অ্যাডপ্ট করা হয়। কিন্তু এখনও বেশ কিছু ধরনের কম্পাউন্ডস আছে যাদেরকে ডিএল নোমেনক্লেচারেই রিপ্রেজেন্ট করা হয়, যেমন কার্বোহাইড্রেটস অ্যান্ড অ্যামিনো অ্যাসিডস। সেই কারণেই ডিএল নোমেনক্লেচারটা শিখে রাখা আমাদের জরুরি। এই ডিএল নোমেনক্লেচারটাই ফিশার রোজানফ কনভেনশন নামেও পরিচিত। দুজন সায়েন্টিস্টের নামে এই নোমেনক্লেচার সিস্টেমটি আছে, অর্থাৎ এই নোমেনক্লেচারের যে নিয়মগুলি সেগুলিকে এনারা দুজন প্রপোজ করেন। এই নোমেনক্লেচারের সাহায্যে আমরা স্টিরিও আইসোমারগুলির যে কনফিগারেশন সেটাকে বুঝতে পারি। এখানে বলাই আছে
এই যে কনফিগারেশন আমরা চিনব সেটাকে আমরা বলবো রিলেটিভ কনফিগারেশন। কেন রিলেটিভ বলছি? কারণ এই মেথডটা একটা স্ট্যান্ডার্ড মলিকিউল গ্লিসারালডিহাইডের ওপর বেস করে তৈরি করা। অর্থাৎ গ্লিসারালডিহাইডে আমরা প্রথমে এই ধরনের সিম্বল দুটি ডি অ্যান্ড এল অ্যাপ্লাই করা শিখব। তারপর সেই কম্পাউন্ডটাকে রেফারেন্স ধরে অর্থাৎ গ্লিসারালডিহাইডের ডি আইসোমার বা এল আইসোমারে সাবস্টিটিউয়েন্টগুলির যে স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট তার সাথে কম্পেয়ার করে অন্য কম্পাউন্ডের সাবস্টিটিউয়েন্টগুলির স্পেশিয়াল অ্যারেঞ্জমেন্ট কেমন সেটাকে এক্সপ্রেস করব। যেহেতু গ্লিসারালডিহাইড এই স্ট্যান্ডার্ডটার এগেনস্টে আমরা এই কনফিগারেশনগুলি দেব, সে কারণেই এই মেথডটা একটা রিলেটিভ কনফিগারেশন মেথড। অর্থাৎ গ্লিসারালডিহাইডের রেসপেক্টেই সব কিছু হবে। যাই হোক, এই পয়েন্টগুলি এখনই হয়তো আমরা খুব ভালো বুঝতে পারছি না। আমরা আগে ডিএল নোমেনক্লেচার সিস্টেমটা শিখে নিই, তারপর আরও একবার এই পয়েন্টগুলির বিষয়ে আমরা কথা বলবো। তখন কিন্তু আমরা এই বিষয়গুলি খুব সহজেই বুঝতে পারব। তাহলে আমরা আসি ডিএল নোমেনক্লেচার সিস্টেমে। গ্লিসারালডিহাইড মলিকুলার ফর্মুলা সি বন্ড সি বন্ড সি, একটা অ্যালডিহাইড গ্রুপ অ্যান্ড দুটি কার্বনে দুটি বন্ড ওইচ গ্রুপ। কার্বনগুলির রিমেনিং ভ্যালেন্সি আমরা হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম। তাহলে যদি এই কম্পাউন্ডটির আমরা আইইউপিএসি নেমিং করি, যেহেতু অ্যালডিহাইড গ্রুপ কার্বন ক্যারি করছে সেই হিসাবে এই কার্বনকে আমাদের 1, এই কার্বনকে 2 অ্যান্ড এই কার্বনকে 3 নাম্বারিং করতে হবে। তাহলে প্যারেন্ট কম্পাউন্ডে 3 কার্বন চেন, দ্যাট মিন্স প্রোপান, অ্যালডিহাইড গ্রুপ অ্যাল অ্যান্ড 2, 3 এই দুটি কার্বনে দুটি ওইচ গ্রুপ। সেই হিসাবে কম্পাউন্ডটির আইইউপিএসি নাম 2,3 ডাইহাইড্রক্সি প্রোপানেল। কম্পাউন্ডটিকে আইইউপিএসি নামে খুব কমই ডাকা হয়, একে আমরা ডাকি গ্লিসারালডিহাইড নামে। এই গ্লিসারালডিহাইডে একটি কাইরাল কার্বন প্রেজেন্ট, দিস কার্বন। এই কার্বনের 4টি ভ্যালেন্সি হলো হাইড্রোজেন, বন্ড ওইচ, বন্ড সিএইচও অ্যান্ড বন্ড CH2OH। কম্পাউন্ডটি আমরা ফিশারে ড্র করব। ডিএল নোমেনক্লেচার সিস্টেম সব সময় ফিশার প্রজেকশনে মলিকিউলকে ড্র করেই অ্যাপ্লাই করা হয়, এটা আমরা প্রথম থেকেই মাথায় রাখব। যে মলিকিউলেরই আমরা ডিএল নোমেনক্লেচার করব তাকে সব সময় আমরা ফিশারে ড্র করব। এটাই ডিএল নোমেনক্লেচার সিস্টেমের নিয়মের মধ্যে আসে। আমাদেরকে করতে হবে কি, এই যে কার্বন চেন তার যে আইইউপিএসি নাম্বারিং আমরা করেছি তার নোমেনক্লেচারে, সেই অনুযায়ী কার্বন 1 থেকে কার্বন 3 এর দিকে আমাদের ওপর থেকে নিচে প্লেস করতে হবে। অর্থাৎ একদম ওপরে থাকবে কার্বন 1, তারপরে থাকবে কার্বন 2, তারপরে থাকবে কার্বন 3 যেটা এখানে CH2OH গ্রুপ। এইভাবে কার্বন 1কে একদম ওপরে রেখে কার্বন চেনটাকে আমাদেরকে এভাবে ওপরে নিচে ড্র করতে হবে। আমরা ডিএল নোমেনক্লেচারের এই নিয়মগুলি লিখে দেখব না, যেমন আমরা শুনছি সেইভাবেই অ্যাপ্লাই করতে থাকব, রুলগুলি আমরা তাড়াতাড়ি শিখে যাব। এরপর কার্বন 2তে যে দুটি সাবস্টিটিউয়েন্ট H অ্যান্ড OH, এই দুটি সাবস্টিটিউয়েন্টের মধ্যে যে সাবস্টিটিউয়েন্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ক্যারি করে, এখানে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট অক্সিজেন, অর্থাৎ বন্ড OH ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এখানে ক্যারি করছে, সেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ যদি আমরা আমাদের রাইট সাইডে রাখি অ্যান্ড রিমেনিং যে সাবস্টিটিউয়েন্ট তাকে লেফট সাইডে রাখি, তখন আমরা এই যে পার্টিকুলার আইসোমারটা পেলাম, এই আইসোমারটাকে আমরা কনফিগারেশন দেব ডি। ওর কমপ্লিট আইইউপিএসি নাম আমরা লিখব ডি গ্লিসারালডিহাইড। তোমরা বলবে এই ডি এর অরিজিন কি? এর অরিজিন যথারীতি আমরা ডেক্সট্রোরোটারি অ্যান্ড লিভোরোটারি আইসোমারকে প্রেজেন্ট করার জন্য যে স্মল ডি অ্যান্ড স্মল এল ব্যবহার করেছি সেইটাই, অর্থাৎ ডেক্সটার মিন্স রাইট। কিন্তু খেয়াল রাখো, দিস ডি ইজ ক্যাপিটাল ডি, অ্যান্ড ডেক্সট্রোরোটারি আইসোমারকে প্রেজেন্ট করার জন্য
অর্থাৎ অপটিক্যাল রোটেশনের দিক প্রেজেন্ট করার জন্য আমরা যে ডি ইউজ করেছি সেটা স্মল ডি। ডিএল নোমেনক্লেচারটা শিখে যাওয়ার পর আমরা সেই কথাটিকে আরও একবার ভালো করে বুঝে নেব, যেন ক্যাপিটাল ডি অ্যান্ড স্মল ডি আমরা কখনো গুলিয়ে না ফেলি। ক্যাপিটাল ডি ইজ এ কনফিগারেশন। কনফিগারেশন মিনস পার্টিকুলার স্প্যাশিয়াল ওরিয়েন্টেশন। কোন গ্রুপ স্পেসে কোন দিকে পয়েন্ট করছে সেটা প্রেজেন্ট করাটা হচ্ছে কনফিগারেশন, হুইচ ইজ রিপ্রেজেন্টেড বাই দিস ক্যাপিটাল ডি। অ্যান্ড স্মল ডি ইজ অ্যান এক্সপেরিমেন্টাল প্রসেস, যেটা দেখায় কোনো একটা পার্টিকুলার আইসোমার প্লেন পোলারাইজড লাইটের প্লেনকে কোন দিকে রোটেট করে। সেই স্মল ডি এর সাথে এই ক্যাপিটাল ডি এর কিন্তু কোনো রিলেশন নেই এক্সেপ্ট দ্য অরিজিন। তাহলে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং যে গ্রুপ, তাকে যখন আমরা আমাদের রাইট সাইডে প্লেস করলাম, তখন আমরা যে আইসোমারটা পেলাম তাকে বলছি ডি আইসোমার অর ডি ইনানসিওমার। এবার গ্লিসারালডিহাইডের যে আরেকটি আইসোমার, যাকে আমরা ড্র করা আগের দিনই শিখে গেছি, সেটা হলো মিরার ইমেজ নেওয়া। আমরা এই কম্পাউন্ডের যদি একটা মিরার ইমেজ নিই, সেখানে দেখো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ আমরা লেফট সাইডে দেখছি আমাদের রেসপেক্টে। সেই অবস্থায় আমরা সেই যে আইসোমারটি তার কনফিগারেশন দেব এল। কমপ্লিট নেম হবে এল গ্লিসারালডিহাইড। এই যে মেথড অ্যাপ্লাই করে আমরা এই দুটি আইসোমারকে এই দুটি কনফিগারেশন দিলাম, এইভাবেই অর্থাৎ এদের ওপরে যা নিয়ম অ্যাপ্লাই করলাম সেই নিয়ম অ্যাপ্লাই করেই অন্যান্য অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের যখন আমরা কনফিগারেশন তৈরি করছি, তখন সেটাকে বলছি একটা রিলেটিভ কনফিগারেশন। বিকজ এদের দিকে তাকিয়েই অর্থাৎ এদের মতোই যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ ডান দিকে থাকে তো ডি, অ্যান্ড যদি বাঁ দিকে থাকে তো এল, সেভাবেই যেহেতু তাদেরকেও আমরা কনফিগারেশন অ্যাপ্লাই করব, সে কারণেই মেথডটা একটা রিলেটিভ মেথড। এখানে গ্লিসারালডিহাইডের এই দুটি আইসোমার স্ট্যান্ডার্ড হিসাবে সব সময় ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। আরও এক্সাম্পল আমরা তৈরি করি। এক্সাম্পল হিসাবে আমরা এই মলিকিউলটা নিই। আমাদেরকে বলা হয়েছে এই মলিকিউলের দুটি অপটিক্যাল আইসোমার ড্র করতে হবে অ্যান্ড তাদের ডিএল নেমিং অর্থাৎ ডিএল সিম্বল ইউজ করে কনফিগারেশনগুলি বুঝিয়ে দিতে হবে। নিয়ম আমরা আবার মনে করে নিই। সিম্পল আইইউপিএসি যে নেমিং হয় কম্পাউন্ডের, তার জন্য কার্বন চেনকে আমরা যে যে নিয়ম মেনে নাম্বারিং করি, সেই নিয়ম মেনে প্রথমে কার্বন চেনকে নাম্বারিং করব। যেহেতু কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ প্রেজেন্ট, কার্বন কন্টেনিং গ্রুপ, সেই হিসাবে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের কার্বনকে 1 দিয়ে আমাদেরকে কার্বন চেনকে নাম্বারিং করতে হবে। তারপর আমরা একটা ফিশার প্রজেকশন ড্র করব। ফিশার প্রজেকশন ছাড়া ডিএল নোমেনক্লেচার সিস্টেম হয় না। কার্বন চেনটিকে আমরা এমনভাবে প্রেজেন্ট করব যেন একদম ওপরে কার্বন 1 অ্যান্ড একদম নিচে কার্বন 3 থাকে। তাহলে কার্বন 1 বন্ড COOH, কার্বন 2তে H অ্যান্ড NH2 যাদেরকে আমরা পরে প্লেস করছি, কার্বন 3 বন্ড CH3। বন্ড NH2তে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্রেজেন্ট আছে, তাই বন্ড NH2কে রাইটে রেখে যদি আমরা হাইড্রোজেনকে লেফটে প্লেস করি, দেখে নাও ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ আমাদের রাইট সাইডে, তখন আমরা সেটিকে বলছি ডি আইসোমার। অ্যান্ড মনে মনে একটা মিরার কল্পনা করে নিয়ে আরেকটি আইসোমারকে চটপট ড্র করে ফেলি। এই আইসোমারে বন্ড NH2 গ্রুপ আমাদের লেফটে দেখছি, তাই এটি হলো এল আইসোমার। এখানে তোমাদের বলে দিই, এই কম্পাউন্ডটা একটা আলফা অ্যামিনো অ্যাসিড যার নাম অ্যালানিন। অ্যালানিনের দুটি অপটিক্যাল আইসোমারকে আমরা ড্র করেছি অ্যান্ড ডিএল সিম্বল দিয়েছি। নেক্সট কম্পাউন্ড বিউটান টুঅল। এখানে কার্বন চেনের আইইউপিএসি নাম্বারিং হয় এই দিক থেকে, কারণ আমরা বন্ড OH গ্রুপকে এই টার্মিনাল থেকে কাছে পাই। তাহলে কার্বন চেন হলো এইরকম। আমরা ফিশার স্কেলিটনটি ড্র করলাম। কার্বন 1 CH3, কার্বন 2 কন্টেন্স H অ্যান্ড OH। ওই দুটি সাবস্টিটুয়েন্টকে আমরা পরে অ্যাড করছি, অর্থাৎ এই কার্বনটাই কাইরাল কার্বন যার 4টে ভ্যালেন্সি 4 রকম। অ্যান্ড
কার্বন 3 কার্বন 4 মিলে হয় ইথাইল গ্রুপ, তাকে আমরা ইথাইল হিসাবে লিখে দিলাম C2H5। OH গ্রুপ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট ক্যারি করে, তাকে আমরা আমাদের রাইট সাইডে লিখে হাইড্রোজেনকে লেফট সাইডে রাখলাম। যেহেতু রাইটে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ প্রেজেন্ট, আমরা বলবো এটা ডি আইসোমার। অ্যান্ড একই কার্বন চেনে যখন আমরা OH গ্রুপকে লেফটে প্লেস করলাম তখন সেটি হলো এল আইসোমার। নেক্সট এক্সাম্পল, দিস কম্পাউন্ড। কার্বন চেনের নাম্বারিং করে ফেলি। কার্বন 1 টু কার্বন 4, এইভাবে একদম ওপরে কার্বন 1, নিচে ইথাইল। কার্বন 2 এর দুটি সাবস্টিটুয়েন্টে যখন Cl রাইটে অ্যান্ড হাইড্রোজেন লেফটে তখন ডি। আবার যদি একই কার্বন চেনে আমরা Cl লেফটে অ্যান্ড হাইড্রোজেনকে রাইটে রাখি তখন এল। তাহলে নিয়ম খুব একটা জটিল কিছু নয়। আমাদের কার্বন চেনকে নাম্বারিং করে কার্বন 1 থেকে শুরু করে ওপরে নিচে কার্বনগুলিকে প্লেস করা, অ্যান্ড যে কার্বন কাইরাল সেই কার্বনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপটাকে রাইটে রেখে যখন আমরা একটা আইসোমারকে প্রেজেন্ট করছি তখন সেটি ডি আইসোমার, অ্যান্ড যখন লেফটে রেখে প্রেজেন্ট করছি তখন এল আইসোমার। এবার আমরা আসবো যে এই মেথডটার লিমিটেশন কি। লিমিটেশনটা বোঝার জন্য আমরা এই কম্পাউন্ডটিকে নিয়েছি। আমরা দেখব এই কম্পাউন্ডে কনফিগারেশন ডি অর এল। দেখো এখানে 4টে কাইরাল কার্বন প্রেজেন্ট। যে কার্বনগুলিকে আমরা হাইলাইট করছি এই প্রত্যেকটি কার্বনই কাইরাল কার্বন। এই রকম ক্ষেত্রে অর্থাৎ যখন মোর দ্যান 1 কাইরাল কার্বন প্রেজেন্ট হয়ে যায় তখন ডিএল নোমেনক্লেচারের নিয়মটা হলো লাস্ট যে কার্বনটিকে আমরা কাইরাল দেখছি, অর্থাৎ যে কাইরাল কার্বনটা C1 থেকে সবচেয়ে দূরে, সেই কাইরাল কার্বনটির কনফিগারেশন দেখেই গোটা মলিকিউলটার কনফিগারেশন ডিসাইড করা হয়। আমরা সেটা আগে দেখি। দেখো কার্বন 1 অবশ্যই বন্ড CHO, কারণ গ্রুপ কার্বন প্রেজেন্ট। তাহলে এটা কার্বন 2, 3, 4, 5 অ্যান্ড 6। এখানে কার্বন 5 হলো শেষ কাইরাল কার্বন। কার্বন 1 থেকে যদি আমরা দেখতে শুরু করেছি তাহলে শেষ কাইরাল কার্বন কার্বন 5। এই কাইরাল কার্বনে যে আমরা দুটি সাবস্টিটুয়েন্টকে হরাইজন্টাল বন্ডে দেখছি সেটা গ্লিসারালডিহাইডের রেফারেন্সে কেমন সেইটি দেখেই গোটা মলিকিউলটার কনফিগারেশন ডিসাইড করা হবে। যেহেতু আমরা ওই শেষ কাইরাল কার্বনের ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপটাকে রাইটে দেখছি, আমরা বলছি গোটা মলিকিউলটার কনফিগারেশন ডি। এটা কিন্তু ঠিক নিয়ম হলো না। আমরা এই গোটা মলিকিউলটায় 5th কার্বনটার ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপের ওরিয়েন্টেশন কোন দিকে সেটা এই ডি কনফিগারেশন দেখে বুঝতে তো পাচ্ছি, কিন্তু বাকি কার্বনগুলির যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ তাদের ওরিয়েন্টেশন কোন দিকে, অর্থাৎ বন্ড OH গ্রুপগুলির ওরিয়েন্টেশন কোন দিকে সে বিষয়ে কোনো ধারণাই পাই না। তাই এইরকম শুধুমাত্র একটি কনফিগারেশন দিয়ে যখন আমাকে বলে দেওয়া হবে যে একটা মলিকিউল আছে যেখানে একটা বন্ড CHO গ্রুপ অ্যান্ড তারপরে প্রত্যেকটা কার্বনে একটা করে OH গ্রুপ আছে, এমন একটা মলিকিউলের ডি কনফিগারেশনের আইসোমারটি ড্র করো, আমরা ওই লাস্ট কার্বনের OH গ্রুপ ছাড়া বাকি কার্বনগুলির বন্ড OH গ্রুপগুলিকে স্পেসে কোন দিকে দেব সেটা কিছুই আন্দাজ করতে পারবো না। এটাই হয়ে গেল এই নোমেনক্লেচার সিস্টেমটার সবচেয়ে বড় লিমিটেশন। সে যাই হোক, কিন্তু যখন অনেকগুলি কাইরাল কার্বন প্রেজেন্ট থাকছে তখন কোন নিয়ম অ্যাপ্লাই করা হচ্ছে সেটি যেন আমরা মাথায় রাখি। আরও একবার বলে দিই, কার্বন 1 থেকে শুরু করে যেটি সবচেয়ে শেষ কাইরাল কার্বন হবে, অর্থাৎ এখানে 5th কার্বন, সেই কার্বনের বন্ড OH গ্রুপ অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ কোন দিকে সেটা দেখে গোটা মলিকিউলটার কনফিগারেশন আমরা ডিসাইড করছি ডি। এই কথাটাই আমরা এখানে একটা পয়েন্ট হিসাবে দেখেছিলাম, কিন্তু তখন হয়তো ভালো বুঝতে পারছিলাম না। এখানে বলাই আছে ইট অ্যাসাইনস এ সিঙ্গল ডেসক্রিপ্টর, অর্থাৎ আমরা একটাই ডি অর একটাই এল ইউজ করব টু দ্য এন্টায়ার মলিকিউল বেসড অন এ সিঙ্গল কি স্টিরিও সেন্টার। এখানে যেমন আমাদের এক্সাম্পলে কি স্টিরিও সেন্টার হলো এই 5,
তারই দিকে তাকিয়ে গোটা মলিকিউলটাকে আমরা একটা সিঙ্গেল ডেসক্রিপ্টর দিয়েছি। এটাই ডিএল নোমেনক্লেচারের একটা নিয়ম, আবার সেটাই এর একটা সবচেয়ে বড় লিমিটেশন। তবে আমরা যদি চাই তাহলে মাল্টিপল স্টিরিও সেন্টার থাকলে আমরা প্রত্যেকটি স্টিরিও সেন্টারকে ডি অর এল কনফিগারেশন দিয়েও থাকি, যদিও সেটা ডিএল নোমেনক্লেচারের ইনিশিয়াল নিয়মের মধ্যে ছিল না। যেমন ধরো আমাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দিস মলিকিউল, এখানে দুটি কাইরাল সেন্টার প্রেজেন্ট। যখন আমরা কার্বন চেনকে নাম্বারিং করেছি তখন কার্বন 1, 2, 3 অ্যান্ড এই ইথাইল গ্রুপে দুটি কার্বন, পরপর আমরা ধরে নিচ্ছি 4 অ্যান্ড 5। এই কম্পাউন্ডটাকে আমরা এভাবে নেমিং করতে পারি, যেহেতু কার্বন 2 এর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ রাইট সাইডে দেখছি, সেই হিসাবে আমরা বলবো 2D, অর্থাৎ কার্বন 2 এর OH গ্রুপ রাইটে দেখছি। 3L, কারণ কার্বন 3 এর যে বন্ড OH গ্রুপ তাকে আমরা লেফটে দেখছি। তারপর আমরা যথারীতি সিম্পল নেমিংটা বলে দিচ্ছি, 5 কার্বনের চেন, সেই হিসাবে পেন্টান, পেন্টেন, কারণ দুটি ফাংশনাল গ্রুপ আছে তাই অ্যালকান না বলে আমাদেরকে অ্যালকেন বলতে হবে, পেন্টেন ডাইঅল। তাহলে এখানে দেখো আমাদের কাছে গোটা নামটা ইম্পর্টেন্ট নয়, আমাদের কাছে কনফিগারেশনগুলো কেমন করে দিলাম সেটা ইম্পর্টেন্ট। কার্বন 2 এর বন্ড OH গ্রুপ রাইটে, সেই হিসাবে কার্বন 2 এর কনফিগারেশন ডি, কার্বন 3 এর বন্ড OH গ্রুপ লেফটে, অর্থাৎ কার্বন 3 এর কনফিগারেশন এল, তাই আমরা বলছি 2D 3L। এভাবে আমরা চাইলে কোনো মাল্টিপল কাইরাল সেন্টার আছে এমন কম্পাউন্ডের প্রত্যেকটি কাইরাল সেন্টারকে ডি অর এল কনফিগারেশন দিতে পারি। এবার আমরা এই মলিকিউলটাকে দেখি। এখানে বিশেষত্ব হলো কাইরাল কার্বনে যে দুটি সাবস্টিটিউয়েন্ট হরাইজন্টাল বন্ডে আমরা দেখছি তারা কম্পেয়ারেবল ইলেকট্রোনেগেটিভিটির, অর্থাৎ এর ইলেকট্রোনেগেটিভিটি খুবই কাছাকাছি, দুজনেই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। যখন আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ছি তখন অর্গানিক কেমিস্ট্রির ডিসকাশনে অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লুরিন, ক্লোরিন এদের সবাইকেই আমরা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টই বলে থাকি। তাহলে যখন কম্পেয়ারেবল ইলেকট্রোনেগেটিভিটির দুটো সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট, তখন আমরা কাকে দেখে ডি বা এল কনফিগারেশনটা দেব, সেটাই হলো এই এক্সাম্পলটা করার আমাদের উদ্দেশ্য। এই অবস্থাতেও আমরা দুটি সাবস্টিটিউয়েন্টেরই ডি বা এল কনফিগারেশন দিয়ে দেব, অর্থাৎ আমরা এমন ভাবতে পারি একই কার্বনের দুটো কনফিগারেশন বলার মতো। এটাও তার মানে একটা লিমিটেশনই দাঁড়ায়। তাহলে এখানে কম্পাউন্ডটার সিম্পল নেমিং কী ছিল? কার্বন 1, কার্বন 2 ইথাইল গ্রুপের মধ্যে ঢুকে আছে কার্বন 3 অ্যান্ড 4। সেই হিসাবে যখন দুটি হ্যালোজেন প্রেজেন্ট, ক্লোরিন অর্থাৎ যখন ফাংশনাল গ্রুপ হিসাবে বন্ড সিএলকে ধরছি তখন ক্লোরো, আবার ফ্লুরিনকে যখন ভাবছি তখন ফ্লুরো। যেহেতু সি স্পেলিংয়ে এফ এর আগে আসে তাই আমরা কি বলবো? 2 ক্লোরো 2 ফ্লুরো বিউটেন। সেইভাবেই আমরা শুধু কনফিগারেশন দুটোকে সঙ্গে অ্যাপ্লাই করে দেব। তাহলে কি বলবো আমরা? যেহেতু ক্লোরিনকে আমরা রাইটে দেখছি আমরা বলবো 2D ক্লোরো 2L ফ্লুরো, কারণ ফ্লুরিন লেফটে আছে। মিথ ইথ প্রবিউট বিউটেন। এইভাবে আমরা কম্পাউন্ডটার নেমিং করছি। যেহেতু সি স্পেলিংয়ে আগে আসে তাই ক্লোরোকে তো আমাদেরকে আগে বলতে হবে, তার জন্য আমরা বলছি রাইট সাইডে ক্লোরিন দেখছি অর্থাৎ 2D ক্লোরো, লেফট সাইডে ফ্লুরিন দেখছি অর্থাৎ 2L ফ্লুরো, 4 কার্বন চেন সো বিউটেন। এইভাবে কম্পেয়ারেবল ইলেকট্রোনেগেটিভিটির যদি দুটি সাবস্টিটিউয়েন্ট প্রেজেন্ট থাকে তখন আমরা দুটো সাবস্টিটিউয়েন্টকেই নিজের নিজের কনফিগারেশন দিতে পারি। তো আমরা যেটা ডিসকাস করলাম যে শুধুমাত্র একটি কাইরাল কার্বনের কনফিগারেশন দেখে গোটা মলিকিউলকে কনফিগারেশনটা চাপিয়ে দেওয়া, এটা কিন্তু সায়েন্টিফিক রুল ঠিকঠাক হলো না। যদিও এই লিমিটেশনটার কারণে ডিএল নোমেনক্লেচারকে ড্রপ করে দেওয়া হয়েছে, তাহলেও কার্বোহাইড্রেটস অ্যান্ড অ্যামিনো অ্যাসিডস এই বায়োমলিকিউলগুলির দুনিয়ায় ডিএল নোমেনক্লেচার সিস্টেম এখনও পুরো মাত্রায় চালু আছে। অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে আমরা ডিএল নোমেনক্লেচার সিস্টেমটাই ইউজ করি। আমরা এই যে
কার্বোহাইড্রেটটিকে এক্সাম্পল হিসাবে নিয়েছিলাম, এটা একটা মনোস্যাকারাইড গ্লুকোজ। কার্বোহাইড্রেটগুলির সবচেয়ে স্মলেস্ট মেম্বার যেটা ন্যাচারালি অকারিং সেটি হলো গ্লিসারালডিহাইড, অর্থাৎ যাকে রেফারেন্স নিয়ে আমাদের এই নোমেনক্লেচার সিস্টেমটা তৈরি করা হয়েছে। এই ডি আইসোমারটি গ্লিসারালডিহাইডের ন্যাচারালি অকারিং আইসোমার। এটিকেই ন্যাচারালি অকারিং মনোস্যাকারাইডদের ফ্যামিলির স্মলেস্ট মেম্বার ধরা হয়। অ্যান্ড কার্বন নাম্বার যেমনভাবে বাড়ে সেই কার্বনগুলিকে আমরা এইভাবে একের পর এক ওপরের দিকে দিতে থাকি। সেই হিসাবে এই যে কাইরাল কার্বনটি আমরা দেখছি এটি সবসময়তেই লাস্ট কাইরাল কার্বন হয়ে থাকে চেনের, যে কারণে যে আমরা মনোস্যাকারাইডের সিরিজটা পাই সেই গোটা সিরিজটাই ডি সিরিজের মধ্যে আসে। তোমরা দেখেছো যে গ্লুকন ডি আমরা দেখতে পাই, আসলে গ্লুকোজের কনফিগারেশন ডি। একইভাবে অন্যান্য যত ইম্পর্ট্যান্ট ন্যাচারালি অকারিং মনোস্যাকারাইড যেমন রাইবোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, এই সবগুলি এই ডি সিরিজের। তাই এখানে আমরা জেনারেল নলেজ হিসাবে একটা কথা মনে রাখবো, কারণ আমরা এখন তো বায়োমলিকিউলস পড়ছি না। বায়োমলিকিউলস যখন আমরা পড়বো তখন মনোস্যাকারাইডগুলি আমরা ফ্যামিলি ট্রি ড্র করব, তখন দেখতে পাবো সব মনোস্যাকারাইডগুলিরই লাস্ট যে কাইরাল কার্বন হচ্ছে সেই কাইরাল কার্বনের বন্ড ওইচ গ্রুপটি রাইট সাইডেই থাকছে। অর্থাৎ গ্লিসারালডিহাইড থেকে শুরু করে ওপরের দিকে কাইরাল কার্বন বাড়িয়ে বাড়িয়ে আমরা মনোস্যাকারাইডগুলিতে কার্বন বাড়িয়ে চলি। যেহেতু লাস্ট কাইরাল কার্বনটার বন্ড ওইচ গ্রুপ রাইট সাইডে থাকছে তাই গোটা মনোস্যাকারাইডের সিরিজটা ডি সিরিজের। তাই আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে যে ন্যাচারালি অকারিং মনোস্যাকারাইডগুলির কার্বোহাইড্রেটগুলির কনফিগারেশন কী হয়, আমরা সবসময় বলবো ডি। একইভাবে আমাদের যে ন্যাচারালি অকারিং অ্যামিনো অ্যাসিডগুলি আছে, অ্যামিনো অ্যাসিড না বলে আলফা অ্যামিনো অ্যাসিড বলা ভালো। আলফা অ্যামিনো অ্যাসিডের জেনারেল ফর্মুলা এইটা। দেখো, অ্যামিন গ্রুপ অ্যান্ড অ্যাসিড গ্রুপ ইচ আদারের আলফা কার্বনে প্রেজেন্ট। তাই এই জেনারেল ফর্মুলার অ্যামাইনো অ্যাসিডগুলিকে আমরা বলি আলফা অ্যামাইনো অ্যাসিড। এই যতগুলি আলফা অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট আছে ন্যাচারালি অকারিং তাদের সকলেই এল সিরিজের। অর্থাৎ এইভাবে যদি আমরা কার্বন চেনটাকে ড্র করছি বন্ড COOHকে একদম উপরে রেখে, তাহলে এই আলফা কার্বনের যে H অ্যান্ড NH2 গ্রুপটি লেফটে থাকে, অর্থাৎ এল কনফিগারেশন। এই এল কনফিগারেশনের আলফা অ্যামিনো অ্যাসিডগুলি ন্যাচারালি অকারিং। তাহলে আমরা কি মনে রাখলাম? কার্বোহাইড্রেটগুলি ডি সিরিজের অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডগুলি এল সিরিজের। মোটামুটিভাবে তাহলে আমরা ডিএল নোমেনক্লেচার সিস্টেমের বিষয়টা জানলাম। ডিএল নোমেনক্লেচার সিস্টেমের যে লিমিটেশনগুলি আমরা দেখেছি সেই লিমিটেশনগুলিকে সরিয়ে পুরোপুরি IUPAC বেসিসে যে নোমেনক্লেচার সিস্টেমকে এরপরে চালু করা হয় সেটা হলো RS নোমেনক্লেচার সিস্টেম। এই RS নোমেনক্লেচার সিস্টেমটা শুরু করার জন্য আজ আর সাফিসিয়েন্ট টাইম নেই। ডিএল নোমেনক্লেচার আমাদের যথেষ্ট সময় নিয়েছে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, কিন্তু তোমাদেরকে একটি কাজ দিয়ে রাখি। RS নোমেনক্লেচারে আমাদের আরও একবার CIP রুল দরকার হবে অ্যান্ড বারবার প্রয়োজন পড়বে। এই CIP রুল আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজমে শিখেছি, যখন জিওমেট্রিক্যাল আইসোমারগুলোর ইজেড নোমেনক্লেচার সিস্টেমটা আমরা শিখেছিলাম। তোমাদের কাজ CIP রুলকে রিক্যাপিচুলেট করে নিয়ে পরের ক্লাসে আসা। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।